শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি এও আশা করছি তোমরা বাড়িতে বসে নিয়মিত পড়ালেখা করছো। বন্ধুরা, তোমরা কি বাড়ির কাজ করেছিলে? চলো তো দেখি আমাদের বন্ধু মিনা এবং রেজা কি করেছে। দেখো, আমাদের বন্ধু রেজা বলেছে আমি 800 বিয়োগ 383 সমান 417 পেয়েছি। খালি ঘরে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখে আমি তোমাদেরকে তার বিয়োগফল বের করতে বলেছিলাম। আমাদের বন্ধু রেজা খালি ঘরে 383 লিখেছে এবং বিয়োগ করে বিয়োগফল 417 পেয়েছে। বন্ধুরা, চলো তো আমরা একটু মিলিয়ে দেখি রেজার বিয়োগফল ঠিক আছে কিনা। দেখো বন্ধুরা, আমরা 800 এবং 383 কে প্রথমে তাদের স্থানীয় মান অনুযায়ী উপরে নিচে সাজিয়ে নিয়েছি। এরপরে আমরা বিয়োগ করা শুরু করি। দেখো, একক স্থান থেকে আমরা বিয়োগ করা শুরু করছি, কিন্তু 0 একক থেকে 3 একক বিয়োগ করা যাচ্ছে না। তাই আমাদেরকে প্রথমে কি করতে হবে? দশক স্থান থেকে 1 দশক একক স্থানে সরিয়ে আনতে হবে। ঠিক আছে বন্ধুরা, খেয়াল করে দেখো, দশক স্থানেও কিন্তু 0 দশক। তাহলে কি করতে হবে মনে আছে তোমাদের? অবশ্যই। তাহলে প্রথমে শতক স্থান থেকে 1 শতক দশকের স্থানে সরিয়ে আনি। তাহলে চলো বন্ধুরা, আমরা শতক স্থান থেকে 1 শতক দশকের স্থানে প্রথমে সরিয়ে আনছি। 1 শতক সমান যেহেতু 10 দশক, তাই আমরা দশকের স্থানে 10টি 10 লিখেছি এবং শতক স্থান থেকে একটি শতক চলে যাওয়াতে শতক স্থানে কত থাকবে? একদম ঠিক, শতক স্থানে থাকবে 7 শতক। তাই না বন্ধুরা? এখন আমাদেরকে 10টি 10 থেকে একটি 10 একক স্থানে সরিয়ে নিতে হবে। তাহলে 10টি 10 থেকে আমরা একটি 10 একক স্থানে সরিয়ে নিচ্ছি। একটি 10 একক স্থানে এসে হয়ে যাবে 10টি 1। তাই একক স্থানে আমরা 10টি 1 লিখেছি এবং দশক স্থানে 10টি 10 থেকে একটি 10 যে চলে গেল, তাই দশক স্থানের অঙ্ক 9। তাই না বন্ধুরা? আচ্ছা, এখন আমাদের একক স্থানে আমরা 10টি একক পেয়েছি। 10টি একক থেকে 3টি একক বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে একক স্থানে আমরা 7 লিখে ফেলি। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা একক স্থানের বিয়োগ সম্পন্ন হয়ে গেলে দশক স্থানের বিয়োগ শুরু করব। তাহলে দেখো, দশক স্থানে আমাদের 9 দশক রয়েছে। 9 দশক থেকে আমরা 8 দশক বিয়োগ করলে কত পাবো? একদম ঠিক, 1 দশক পাবো। তাহলে আমরা দশকের স্থানে 1 লিখে ফেললাম। দশক স্থানের বিয়োগ শেষ হয়ে গেলে তারপর আমরা কি করব বন্ধুরা? অবশ্যই তারপর আমরা সবশেষে শতক স্থানের বিয়োগ শুরু করব। শতক স্থানে রয়েছে 7 শতক। সেই 7 শতক থেকে 3 শতক বিয়োগ করলে কত হয়? 4 শতক হয়। তাহলে আমরা শতক স্থানে 4 লিখে ফেললাম। তাহলে আমরা বিয়োগফল কত পেলাম বন্ধুরা? 417। আমাদের রেজার বিয়োগফল একদম সঠিক হয়েছে। রেজাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এখানে একটি সমস্যা দেয়া আছে, তোমরা সেই সমস্যাটি একটু মনোযোগ দিয়ে পড়ে দেখো তো। সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 7204 জন। পুরুষের সংখ্যা 4817 জন। নারীর সংখ্যা কত? বন্ধুরা, এই যে গাণিতিক সমস্যাটি তোমরা পড়লে, এই গাণিতিক সমস্যাটির জন্য গাণিতিক বাক্যটি কি হবে তোমরা একটু চিন্তা করে লিখে ফেলো তো। নিশ্চয়ই তোমরা লিখেছ। চলো, তোমাদের লেখার সাথে আমাদের রেজা এবং মিনার লেখাটি একটু মিলিয়ে নেই। দেখো, আমাদের বন্ধু মিনা গাণিতিক বাক্য লিখেছে 7204 বিয়োগ 4817 সমান কত বের করতে হবে। তোমরাও নিশ্চয়ই এই বাক্যটি লিখেছ, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, গাণিতিক বাক্যটি তো আমরা লিখে ফেলেছি। এখন আমরা কিভাবে কাজটি সম্পন্ন করব? কি? একদম ঠিক, তোমরা ঠিক মতোই চিন্তা করেছো। দেখো, আমাদের বন্ধু রেজাও কিন্তু বলেছে স্থানীয় মান অনুযায়ী উপরে নিচে সাজিয়ে বিয়োগ করতে হবে। আমাদের সৈয়দপুর গ্রামের মোট জনসংখ্যা ছিল 7204 এবং সেখানে পুরুষের সংখ্যা ছিল 4817। এই দুটি সংখ্যাকে আমরা উপরে নিচে তাদের স্থানীয় মান অনুযায়ী সাজিয়ে লিখেছি। সাজিয়ে তারপর আমাদেরকে বিয়োগ করতে হবে, তাই না বন্ধুরা? এরপরে বিয়োগ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে তা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তোমরা আরেকবার একটু মনে করে দেখো তো বন্ধুরা।
একদম ঠিক, তোমরা যা ভেবেছিলে আমাদের বন্ধু মিনাও কিন্তু তাই ভেবেছে। মিনা বলেছে প্রথমে একক স্থান থেকে বিয়োগ শুরু করতে হবে, তারপর ক্রমান্বয়ে দশক, শতক ও সব শেষে হাজারের স্থানের অঙ্ক বিয়োগ করতে হবে। একদম ঠিক বলেছে বন্ধুরা, আমরা প্রথমে একক স্থান থেকে বিয়োগ করা শুরু করব, এরপরে ক্রমান্বয়ে দশক স্থান, শতকের স্থান এবং সবশেষে হাজারের স্থানের বিয়োগ সম্পূর্ণ করব, তাই না বন্ধুরা? তাহলে চলো তো বন্ধুরা এই বিয়োগটি আমরা করে ফেলি। তোমরাও তোমাদের বাড়িতে খাতা কলম নিয়ে বিয়োগটি আমার সাথে সাথে করে ফেলো। বন্ধুরা আমরা তাহলে একক স্থান থেকে বিয়োগ শুরু করি। দেখো বন্ধুরা, 4 একক থেকে 7 একক কি বিয়োগ করতে পারি আমরা? পারছি না। তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ বন্ধুরা, দশক স্থান থেকে 1 দশক একক স্থানে আগে সরিয়ে আনতে হবে। কিন্তু একটু লক্ষ্য করে দেখি আমরা, দেখো দশক স্থানে 0 দশক, তাহলে আমরা কিভাবে 0 দশক থেকে 1 দশক একক স্থানে সরাবো? তা তো করতে পারছি না। তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু জানি যখন দশক স্থানে 0 দশক থাকবে তখন আমরা শতক স্থান থেকে, অর্থাৎ তার যে বড় যে স্থানীয় মান, সেই স্থানীয় মান থেকে 1 সরিয়ে আনতে হবে। তাহলে দশকের বড় স্থানীয় মান হচ্ছে শতক, তাহলে 1 শতক প্রথমে আমরা দশকের স্থানে সরিয়ে আনি। তাহলে চলো আমরা প্রথমে 2 শতক থেকে 1 শতক দশকের স্থানে সরাচ্ছি। দেখো 2 শতক থেকে 1 শতক যখন দশকের স্থানে আসবে, 1 শতক সমান 10 দশক, তাই আমরা দশকের স্থানে 10 লিখেছি। এবং শতক স্থানের 2 থেকে তো একটি শতক চলে গিয়েছে, তাহলে কি 2 শতক থাকবে না? তাহলে এখানে আমাদের শতকের ঘরের অঙ্ক হবে 1, তাই না বন্ধুরা? আচ্ছা, শতক থেকে দশক স্থানে আমরা 1 শতক সরিয়ে এনেছি। এখন আমরা এই 10টি 10 থেকে একটি 10 এককের স্থানে সরাবো। তাহলে আমরা 10টি 10 থেকে একটি 10 নিয়ে যাচ্ছি। একটি 10 নিয়ে গেলে এখানে 9টি 10 থাকবে, এবং একটি 10 একক স্থানে আনার পর 1 10-এ যেহেতু 10 একক, তাই একক স্থানে আমাদের 10টি 1 লিখলাম। কি বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই তোমাদের খাতায় এভাবে করে হিসাব করছো? আচ্ছা বন্ধুরা, এখন আমাদের এককের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। আগের 4 একক, এখন 10 একক, তাহলে 14 একক। এই 14 একক থেকে 7 একক আমরা বিয়োগ করে ফেলি। 14 একক থেকে 7 একক বিয়োগ করলে কত হয়? তোমরা একটু হিসাব করে দেখো আমার সাথে। 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে আরো 7 একক থাকছে। তাহলে 14 একক থেকে 7 একক বিয়োগ করে আমরা 7 একক পেলাম। সেই 7 একক একক স্থানে লিখে ফেলি। ঠিক আছে বন্ধুরা, একক স্থানের বিয়োগ তো আমরা করেছি। এখন আমরা তোমাদের কথা মতো ক্রমান্বয়ে এককের পরে দশক স্থানের অঙ্ক বিয়োগ করব, তাই না? দেখো বন্ধুরা, এখানে কত দশক রয়েছে? দেখো এখানে 9 দশক রয়েছে, তাই না? 9 দশক থেকে 1 দশক বিয়োগ করলে কত দশক হয় বন্ধুরা? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আমার আগে লিখে ফেলেছো, 8 দশক হয়। খুব সুন্দর, তাহলে আমরা এখানে দশকের ঘরে 8 লিখে ফেললাম। দশকের বিয়োগ সম্পন্ন করে আমরা এখন শতকের বিয়োগ সম্পন্ন করব। এখন একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা, 1 শতক থেকে 8 শতক কি আমরা বিয়োগ করতে পারবো? না, 1 শতক থেকে 8 শতক আমরা বিয়োগ করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? তোমরা একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, শতকের চেয়ে যে বড় স্থানীয় মান, অর্থাৎ শতকের বড় স্থানীয় মান হচ্ছে হাজারের, সেই হাজারের স্থান থেকে 1000 শতকের স্থানে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা হাজারের স্থান থেকে 1000 শতকের স্থানে নিয়ে আসি। 7000 থেকে আমরা 1000 শতকের স্থানে আনবো। তাহলে 7000 থেকে থাকবে আর 6000, এবং 1000-এ যেহেতু 10টি শতক হয়, তাই না বন্ধুরা? 10টি শতক মিলে কিন্তু 1000 হয়। তাই 1000 যখন আমাদের শতকের স্থানে আসছে, তখন আমরা শতকের স্থানে 10টি শতক লিখে ফেললাম। এখন আমাদের শতকের মান বেড়ে গিয়েছে। আগের 1 শতক এবং এখনের 10 শতক মিলে হলো 11 শতক। তাহলে 11 শতক থেকে 8 শতক বিয়োগ করলে কত হয়? আমরা একটু চিন্তা করে দেখি।
3 শতক হয়। তাহলে আমরা শতকের স্থানে 3 বসিয়ে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, ক্রমান্বয়ে আমরা প্রতিটি স্থানের বিয়োগ করছি। এখন আমরা সবশেষে যে স্থানীয় মান হাজারের মান সেটির বিয়োগ করব। সবশেষে 6000 থেকে 4000 বিয়োগ করলে কত হয়? তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখেও ফেলেছ। 6000 থেকে 4000 বিয়োগ করলে হবে 2000। তাহলে সবশেষে আমরা বিয়োগফল কত পেলাম বন্ধুরা? দেখো, সবশেষে আমরা বিয়োগফল পেলাম 2387। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, দেখো এই বিয়োগটিকেই আমরা আমাদের পাঠ্যপুস্তকের 38 পৃষ্ঠায় এভাবে স্থানীয় মান দিয়ে করা আছে, সেটার সাথে আমরা একটু মিলিয়ে দেখব। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা প্রথমে আবার লক্ষ্য করি। আমাদের 7204 থেকে 4817 বিয়োগ করতে হবে। তাহলে স্থানীয় মান অনুযায়ী দেখো এখানে 7200 0 এবং 4 একক, অর্থাৎ 7204 স্থানীয় মান অনুযায়ী সাজানো আছে। এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে 4817। আমরা জানি প্রথমে একক স্থান হতে বিয়োগ করব। তাহলে আমরা একক স্থানে কত একক আছে লক্ষ্য করি। দেখো একক স্থানে আছে 1 2 3 4, 4 একক। 4 একক থেকে 7 একক কি বিয়োগ করতে পারছি? পারছি না। তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, দশক থেকে 1 দশক এককের ঘরে নিয়ে আসতে হবে। কিন্তু দশকের ঘরের কোনো দশক নেই। তাহলে কি করতে হবে? তোমরা জানো এবং আমরা করেছিও। শতক থেকে দশকের ঘরে 1 শতক সরিয়ে আনবো। একটু ভালোভাবে লক্ষ্য করো বন্ধুরা, এই যে 2 শতক থেকে 1টি শতক এখানে দশকের ঘরে সরিয়ে এনেছি। একটি শতক মিলে হয় 10টি দশক। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি দশক। তাই একটি শতক যখন দশকের ঘরে আসলো তখন আমরা এখানে 10টি দশক পেলাম। ঠিক আছে বন্ধুরা? এখন এই 10টি 10 থেকে আমরা একটি 10 খুব সহজে এককের ঘরে নিয়ে যেতে পারছি। তাহলে একটি 10কে আমরা এককের ঘরে সরালাম। একটি 10-এ কয়টি এক হয় বন্ধুরা? হ্যাঁ, 10টি এক হয়। 10টি এক মিলেই যেহেতু একটি 10, তাই আমাদের এককের ঘরে যখন একটি 10 আসলো তখন এককের ঘরে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি একক হলো। আমাদের আগে ছিল 4টি একক, এখন আসলো 10টি একক। তাহলে 14টি একক। এই 14টি একক থেকে এখন আমরা খুব সহজে 7টি একক বিয়োগ করতে পারবো। তাহলে দেখো, এই যে 14টি একক থেকে 1 2 3 4 5 6 7, 7টি একক আমরা বিয়োগ করে দিয়েছি। 7টি একক বিয়োগ করার পরে দেখো এককের সংখ্যা দাঁড়ালো 1 2 3 4 5 6 7। তাহলে এককের স্থানে আমরা 7 লিখেছি। এককের বিয়োগ শেষে আমরা এখন দশকের ঘরের বিয়োগ করব। ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা, 10টি 10 থেকে একটি 10 একক স্থানে সরিয়ে ফেলেছিলাম, তাই দশকের ঘরে 9টি 10 রয়েছে। এখন এই 9টি 10 থেকে আমরা এই যে একটি 10 বিয়োগ করব। তাহলে এই 9টি 10 থেকে যে দেখো এখানে যে 9টি 10 থেকে এই যে নিচের এই একটি 10 আমরা বিয়োগ করে ফেলছি। তাহলে আমাদের কয়টি 10 রইল একটু গণনা করি তো। 1 2 3 4 5 6 7 8, 8টি 10 রইল, তাই না বন্ধুরা? তাহলে আমরা দশকের ঘরে 8 লিখব। ক্রমান্বয়ে একক এবং দশক বিয়োগ করার শেষে আমরা এখন যাব শতকের বিয়োগ করতে। দেখো বন্ধুরা, এখানে 2টি শতক থেকে একটি শতক কিন্তু দশকের স্থানে আমরা সরিয়ে ফেলেছিলাম, তাই এখানে আর রইল একটি শতক। কিন্তু এই একটি শতক থেকে আমরা 8টি শতক কি বিয়োগ করতে পারবো? পারবো না। সেজন্য আমরা শতকের যে বড় স্থানীয় মান তার বাম দিকে, শতকের বড় স্থানীয় মান কিন্তু তার বাম দিকেই রয়েছে, সেটি হচ্ছে কি হাজারের স্থান। সেই হাজারের স্থানে কিন্তু আমাদের ছিল 1 2 3 4 5 6 7, 7000। 7000 থেকে দেখো 1000 আমরা সরিয়ে ফেলছি শতকের ঘরে। 1000 এই যে এখানে শতকের ঘরে সরিয়ে ফেলেছি।
1000 হয় 10টি শতক। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি শতক। তাই শতকের ঘরে 10টি শতক আসলো। এবং আরো একটি শতক ছিল আগে থেকে, একটি শতক তো আমরা দশকের ঘরে সরিয়ে ফেলেছিলাম, তাই এখানে ছিল আর একটি শতক। এবং হাজারের ঘর থেকে আরো 10টি শতক এসে মোট শতকের সংখ্যা হয়েছে 11টি। সেই 11টি শতক থেকে আমরা 8টি শতক বিয়োগ করব। দেখো বন্ধুরা, এখানে 11টি শতক থেকে 1 2 3 4 5 6 7 8, 8টি শতক আমরা বিয়োগ করে ফেললাম। বিয়োগ করার পর অবশিষ্ট শতকগুলো আমরা গণনা করে দেখি কয়টি শতক রয়েছে। 1 2 3, 3টি শতক রয়েছে, তাই এখানে শতকের স্থানে আমরা 3 লিখেছি। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমাদের সব শেষে রইল হাজারের স্থানের বিয়োগ। তাহলে হাজারের স্থানের বিয়োগ আমরা এখন করব। দেখো, 1000 শতক স্থানে সরে যাওয়ার পরে এখানে হাজারের ঘরে ছিল 1 2 3 4 5 6000। সেই 6000 থেকে 4000 আমরা বিয়োগ করছি। দেখো বন্ধুরা, 1 2 3 4, এই 4000 বিয়োগ হয়ে গেল। বিয়োগ হওয়ার পরে আমাদের থাকলো হাজারের ঘরে 1 2, 2000, তাই আমরা হাজারের স্থানে 2 লিখেছি। তাহলে সব শেষে বিয়োগ করার পর আমরা কি পাচ্ছি? 2387। তার মানে সৈয়দপুর গ্রামের নারীর সংখ্যা কত? রেজা বলেছে সৈয়দপুর গ্রামের নারীর সংখ্যা 2387 জন। তোমরা নিশ্চয়ই খাতায় এই বিয়োগটি খুব সুন্দরভাবে করে ফেলেছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেজা এবং মিনাকেও অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমাদেরকে আমি এখানে আরেকটি সমস্যা দেখাচ্ছি, তোমরা সমস্যাটি একটু মনোযোগ দিয়ে পড়ে দেখো। সুমনের মাসিক আয় 9500 টাকা এবং মাসিক ব্যয় 8750 টাকা। তার মাসিক জমা কত টাকা? বন্ধুরা, তোমরা একটু চিন্তা করে ভেবে দেখো তো এই সমস্যাটির জন্য গাণিতিক বাক্যটি কি হবে। নিশ্চয়ই তোমরা ভেবে ফেলেছো এবং খাতায় লিখেও ফেলেছো। তাহলে চলো আমরা তোমাদের সাথে মিলিয়ে দেখি। দেখো, আমাদের বন্ধু রেজাও বলেছে গাণিতিক বাক্যটি হবে 9500 বিয়োগ 8750। মাসিক আয় থেকে ব্যয় বিয়োগ করলেই তো আমরা জমাটা পাবো, তাই না বন্ধুরা? সেই জন্য আমরা এই বিয়োগটি করে ফেলবো এখন। দেখো, মিনা বলেছে প্রথমে স্থান অনুযায়ী উপরে নিচে সাজিয়ে নিতে হবে। তোমরা বিয়োগটি করার আগে অবশ্যই এভাবে স্থান অনুযায়ী উপরে নিচে সাজিয়ে নিয়েছো, তাই না? ধন্যবাদ তোমাদের এভাবে করে সাজানোর জন্য। তারপরে কি করতে হবে বলো তো বন্ধুরা? দেখো, আমাদের বন্ধু রেজা বলল প্রথমে একক স্থানের অঙ্ক বিয়োগ করি। তাহলে প্রথমে একক স্থানের অঙ্ক 0 একক থেকে 0 একক বিয়োগ করে পাওয়া গেল কত? 0 একক, তাই না? আচ্ছা, এরপরে কি করতে হবে বন্ধুরা? দেখো, আমাদের বন্ধু মিনা বলেছে এরপর দশক স্থানীয় অঙ্ক বিয়োগ করব, কিন্তু 0 দশক থেকে 5 দশক বিয়োগ করা যায় না। তাই মিনা কি করেছে দেখো, শতক স্থান থেকে 1 শতক দশকের স্থানে সরিয়ে এনেছে। তোমরাও এভাবেই করেছো, তাই না বন্ধুরা? তাহলে দেখো, 1 শতক দশক স্থানে সরিয়ে আনার পর 10টি 10 হয়েছে এবং শতক স্থানে একটি শতক কমে 4টি শতক হয়েছে। এরপরে রেজা এবং মিনা কি করেছে তারপর দেখি তো বন্ধুরা। রেজা 10টি দশক থেকে 5টি দশক বিয়োগ করে 5 দশক পেয়েছে। তোমরাও নিশ্চয়ই তাই পেয়েছো বন্ধুরা। এরপরে তোমরা কি করেছো? দশক স্থানের অঙ্কের বিয়োগের পরে কি করেছো? হ্যাঁ, তোমরা যা করেছো আমাদের বন্ধুরাও নিশ্চয়ই তাই করেছে। হ্যাঁ, দেখেছো, একদম ঠিক। মিনা শতক স্থানীয় অঙ্ক বিয়োগ করা শুরু করেছে, কিন্তু শতক স্থানে 4 শতক ছিল। 4 শতক থেকে 7 শতক বিয়োগ করা যায় না। তাই মিনা কি করেছে দেখো, হাজারের স্থান থেকে 1000 শতকের স্থানে এই যে দেখো 10 শতক হিসেবে এনেছে, তাই না বন্ধুরা? এবং হাজারের স্থানে 1000 শতকের স্থানে সরানোর কারণে হাজারের স্থানে 8000 হয়ে গিয়েছে। তারপরে কি করতে হবে বন্ধুরা? এরপরে আমাদেরকে 14 শতক, অর্থাৎ আগের 4 শতক এবং 10 শতক মিলে 14 শতক হয়। সেই 14 শতক থেকে 7 শতক বিয়োগ করে রেজা এবং মিনা 7 শতক পেয়েছে এবং 7 শতক লিখেছে। ঠিক হয়েছে না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক। তারপরে কি করতে হবে বলো তো?
এরপরে 8,000 হতে 8,000 বিয়োগ করে 0,000 পাই। হাজারের স্থানে দেখো 8,000 রয়েছে এবং 8,000 থেকে 8,000 বিয়োগ করার পর পাওয়া যায় 0,000। এবং আমরা জানি যে সংখ্যার সর্বোচ্চ স্থানীয় মান যখন 0 হয় তখন তা লেখার প্রয়োজন নেই, তাই আমরা হাজারের স্থানে এখানে 0 লিখিনি। তাহলে সবশেষে সুমনের মাসিক জমা কত পাওয়া গেল? 750 টাকা। বিয়োগফল যেহেতু পাওয়া গেল 750, তার মানে সুমনের মাসিক জমা 750 টাকা। চমৎকার, তোমরা এত সুন্দরভাবে এই সমাধানটি করেছো, তোমাদেরকে এজন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা বন্ধুরা, দেখো তোমাদেরকে আমি আরেকটি সমস্যা দিচ্ছি, সমস্যাটি একটু ভালোভাবে পড়ে দেখো। একটি লাইব্রেরিতে মোট 8,302টি বই রয়েছে। এগুলোর মধ্যে 4,727টি বাংলা ভাষার এবং বাকিগুলো অন্যান্য ভাষার বই। অন্যান্য ভাষার বইয়ের সংখ্যা কত তা তোমরা কিভাবে নির্ণয় করবে? তোমরা একটু ভালো করে প্রশ্নটি পড়ে দেখো তো। লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা কিন্তু কত? 8,302টি এবং বাংলা ভাষার বইয়ের সংখ্যা কত? 4,727টি। তাহলে অন্যান্য ভাষার বইগুলো আমরা কিভাবে বের করব? চিন্তা করো তো। তোমরা একদম ঠিক চিন্তা করেছো। চলো তোমাদের সাথে আমাদের বন্ধুদের চিন্তা মিলিয়ে দেখি। দেখো আমাদের বন্ধু রেজা বলেছে মোট বইয়ের সংখ্যা থেকে বাংলা ভাষার বইয়ের সংখ্যা বিয়োগ করতে হবে। কি বন্ধুরা, তোমরা তো তাই ভেবেছিলে। মোট বইয়ের সংখ্যা থেকে বাংলা ভাষার বইয়ের সংখ্যা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা অন্যান্য ভাষার বইয়ের সংখ্যা পেয়ে যাব। আচ্ছা বন্ধুরা, তাহলে তোমরা যেহেতু সুন্দরভাবে চিন্তা করে বের করেছো বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগটি তোমরা করে ফেলো। দেখি তো আমাদের বন্ধু মিনা এবং রেজা কিভাবে বিয়োগটি করলো। দেখো আমাদের বন্ধু রেজা এভাবে বিয়োগটি করেছে এবং বিয়োগফল পাওয়া গিয়েছে 3,575। আচ্ছা মিনা কি করেছে চলো তো দেখি। মিনাও করেছে বিয়োগটি, কিন্তু মিনার বিয়োগফল 3,675। রেজা এবং মিনা তাদের দুজনের বিয়োগফল তো মিলল না, দুই রকম হলো। তোমাদের বিয়োগফল কত হয়েছে বন্ধুরা? নিশ্চয়ই দুইজনের মধ্যে কেউ ভুল করেছে, তাই না? এবং তোমরা বুঝে গিয়েছো কে ভুল করেছে। চলো আমরা একটু দেখি। দেখো আমাদের বন্ধু রেজা বলেছে আমার মনে হয় মিনার ভুল হয়েছে। মিনা শতক স্থানীয় অঙ্ক হতে 1 শতক দশক স্থানে সরানোর পর ও শতক স্থানের অঙ্ক 3 পরিবর্তন করেনি। দেখো বন্ধুরা, এই যে মিনার করা বিয়োগফল এবং রেজার করা বিয়োগফল দেখেছো। রেজা বলেছে মিনার শতক স্থানে ভুল হয়েছে, তাহলে আমরা একটু শতক স্থানের বিয়োগটি দেখি তো মিনার। দেখো মিনা 3 শতক থেকে 1 শতক যখন দশক স্থানে সরিয়েছিল তখন কিন্তু এটি আর 3 শতক থাকার কথা না, তখন এটি কি হয়ে যাওয়ার কথা? দেখো রেজার এখানে দেখো 3 শতক তখন 2 শতক হয়ে যাওয়ার কথা, তাই না বন্ধুরা? কিন্তু মিনা সেটিকে আর 2 শতক বানায়নি, 3 শতকই রেখে দিয়েছিল। সেই জন্য তার দেখো শতক স্থানের অঙ্কের ভুলটি হয়েছে। তার 3,675 এবং রেজার হয়েছিল 3,575। শতক স্থানের অঙ্ক মিনার ভুল হয়েছে। শতক স্থানে মিনা অঙ্ক সরিয়ে নেওয়ার পরেও শতক স্থানের অঙ্ক পরিবর্তন না করাতে তার বিয়োগফলের শতক স্থানে ভুলটি হয়েছে। তার মানে তার সম্পূর্ণ বিয়োগটি ভুল হয়েছে, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখবো। যখনই একটি স্থান থেকে অন্য স্থানে অঙ্ক সরাবো তখন সরিয়ে নেওয়ার পর অঙ্কের সংখ্যার কিন্তু পরিবর্তন হয়ে যায়। সেটি না মনে রাখলে আমাদের অবশ্যই ভুল হবে। তাই আমরা ভুল এড়ানোর জন্য এই বিষয়টি ভালোভাবে মনে রাখবো। তাহলে আমরা লাইব্রেরিতে অন্যান্য ভাষার বইয়ের সংখ্যা কত পেলাম বন্ধুরা? তাহলে আমরা অন্যান্য ভাষার বইয়ের সংখ্যা পেলাম 3,575। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? আমাদের বন্ধু মিনা বলেছে আজকে আমরা হাতে রেখে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা শিখলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ করতে শিখেছি। এখন আমি তোমাদেরকে একটি মজার বাড়ির কাজ দেব। দেখো বন্ধুরা, তোমরা এরকম 9টি লটারির মতো কাগজ তৈরি করবে এবং সেই 9টি কাগজে 1 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ক লিখে ফেলবে। লিখে কাগজগুলো উল্টো করে দেখো, আমরা কিন্তু এখানে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি না। এখানে প্রতিটি লটারির কাগজে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লেখা আছে। তোমরা কাগজগুলো উল্টো করে রাখবে যেন কি লেখা আছে তা দেখা না যায়। এরপরে তুমি এবং তোমার বন্ধু দুজন মিলে প্রথমে তুমি 4টি কাগজ তুলবে, তারপরে তোমার
বন্ধু 4টি কাগজ তুলবে। তুমি তোমার প্রথমে 4টি কাগজ এভাবে তুলে দেখবে 4টি অঙ্ক পেলে। ঠিক আছে বন্ধুরা? তারপর বন্ধু তোমরা এই 4টি অঙ্ক ব্যবহার করে যে বৃহত্তম সংখ্যা লিখেছো এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখেছো সেই বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল বের করবে। তুমিও করবে, তোমার বন্ধুও করবে। এভাবে কয়েকবার করলে তোমাদের কিন্তু বিয়োগের খুব ভালো অনুশীলন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, লেখাপড়া আর নয়, আজ আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। ধন্যবাদ। Hello dear students, how are you all? I hope everyone is fine. I'm fine too, thank you. Students, today I'm going to conduct a lesson on class 4, English for Today, Unit 15, lesson 1 to 3, activity B. Before starting our today's lesson, let's have some recap from our previous class. Okay, you have to open your book at page number 29 and please try to read out the text again, the text in activity A. Please everybody open your book and try to read with me. Hi, I'm Shagor. I'm in class 4. I'm 9 years old. I have a little sister. Her name is Kea. She is only 3 years old. My father is a doctor and my mother is a housewife. My grandfather was a school teacher, but he doesn't work now. My grandfather helps me with my homework. He is very smart. My grandmother works at home. She makes the best pitas in the world. She helps my mother with the garden. My mother has a wonderful garden. I'm very proud of it. She grows the best tomatoes and cucumbers in the neighborhood. They are delicious. Dear student, today in our lesson we are going to work on activity B. So please turn over the page and look at page number 30. Here we have in activity B, complete the sentences with the question words what, who, where, why and how. Before doing this activity, I'd like to ask you, do you know what is question word? Student, do you know what is question word? We have another name of question word, that is WH word. We call them in another way WH words. So, can you tell me some of the WH words? I hope you can. It's obviously given in your book as well. So, now my point is, can you pronounce all the words properly? Let's pronounce the words all together. Say with me. What? What? Why? Why? When? When? Where? Where? Who? Who? Another word is how. Student, look at the screen. You can see that I have written clearly for W and for H. Okay? Because in that sense, there might be one question. আমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এটা WH কেন এই প্রশ্নগুলোর নাম? কারণ এই ওয়ার্ডটাতে তো W নাই। ভেরি গুড। এবং সেই জন্যই আমি এগুলো আলাদা করে লিখেছি। W এবং H ওয়ার্ডে আমরা জানি কোয়েশ্চেনিং ওয়ার্ডগুলোকে আমরা WH ওয়ার্ড হিসেবে ডাকি, যেহেতু এই একটা শব্দ এবং এর সাথে আরো কিছু শব্দ পাবো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগুলে, যে আরো কিছু শব্দ আমরা পাবো যেগুলোতে W থাকে না, কিন্তু সেটাও কোয়েশ্চেনিং ওয়ার্ড। সেই জন্য কোয়েশ্চেনিং ওয়ার্ডগুলোকে একসাথে ফ্রেমিং করতে আমরা W এর পাশাপাশি এই H জাতীয় শব্দগুলোকে মিলিয়ে W এবং H ওয়ার্ড বলে থাকি। Okay, my dear student, I think you have got the matter. So, let's pronounce the words again. What, why, when, where, who, how. Please, I have a request to you. Never try to pronounce what, why, where,
Please don't do this. The sound of this W letter is wa. Say with me, wa, wa, wa. It's not hua. So, I hope everyone can pronounce the words correctly. What, why, when, where, who, how. Okay, dear students, do you know when or why to use these words? আমি বলতে চাচ্ছি তোমরা কি জানো কোন কোন ওয়ার্ড গুলো কোথায় কোথায় বসবে এবং এগুলোর মানে কি? চলো একটু জেনে নিই। We use what to know the matter or to identify some object. Okay? ধরো তোমার একটা পেন লাগবে। পেনের ক্ষেত্রে এই ধরনের কোনো অবজেক্ট, চেয়ার, টেবিল, পেন, বেঞ্চ এগুলোর ক্ষেত্রে আমরা what ইউজ করি। অথবা যখন আমরা কোনো ম্যাটার জানতে চাই, কোনো ঘটনা জানতে চাই বা কি হয়েছে জানতে চাই, সেক্ষেত্রে আমরা what ব্যবহার করি। Now, why? We use why to know the reason. কোনো কিছুর কারণ জানতে হলে আমরা why ব্যবহার করি। Then come when. It means we want to know the time when the incident happened. কখন ঘটনাটা ঘটেছে বা কখন কাজটা করা হয়েছে সেই সময়টা আমরা জানতে চাই। When we use for time, okay? Where? Where is indicate the place. Where did the incident happen? কোথায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা। To recognize the place we use where. Who? Who is the indication of subject? Who did the work? যে ধরো এতক্ষণ যে কাজ নিয়ে কথা বলছিলাম এই কাজটা কে করেছে সেই পার্সনটাকে, ব্যক্তিটাকে জানার জন্য আমরা who ইউজ করি। ওকে? And now how? কাজটা কিভাবে হয়েছে? How the process. আমরা হচ্ছে how জানতে চাই প্রসেসটার জন্য। কিভাবে কথাটা উত্তরটা আনার জন্যই হচ্ছে আমরা how ওয়ার্ডটা ব্যবহার করি। Okay, dear students, I think this explanation can help you to complete the sentences using these words. Students, now we have to complete these 6 sentences using the WH words that we have discussed earlier. Okay? Please do it. I'm giving you 1 minute to do this. Please do it first. Okay. Students, I think everyone is getting on the right way. Students, here I have done first one for you. The first sentence was dash old is Sagar, and the answer is not exactly answer. The WH word could be the how. How old is Sagar? How old is Sagar? Okay, students, let's do it first. ঝটপট করে ফেলতে হবে সবাই, প্লিজ একটু ফাস্ট করো। প্লিজ ডু ইট ফার্স্ট। মনোযোগ সহকারে চিন্তা করে ব্যাখ্যাগুলো মাথায় রেখে কাজটা করতে হবে। প্লিজ ডু ইট ফার্স্ট। সবাই করতে পারছো তো? I hope you are doing well. I think our time is up. Okay, let's check out the answers. এবার আমি বলবো, আমার সাথে তোমাদের আনসারগুলো ম্যাচ করবে। ওকে, ম্যাচ your sentences with my one. Okay, first one, how old is Sagar? How old is Sagar? Second one, who is Kia? Third one, what does his father do? Fourth one, where does his father work? Fifth one, who helps his mother with garden? 6. Why is Sagar proud of his mother's garden? Student, listen to me again. I'm repeating the sentences once again. 1. How old is Sagar? Who is Kia? What does his father do? Where does his father work? Who helps his mother with garden? Why is Sagar proud of his mother's garden? I hope that your answer and my sentences matches equally. Okay, dear student, let's recap
the whole class once again. চলো আজকে কি নিয়ে আলোচনা করলাম আবার একটু জেনে নেই. Today we have discussed about WH word, that means question words, and here we discussed 6 of the words: what, why, when, where, who, how. Okay, and the word stand for what for the object or the incident, why for the reason, when for the time, where for the place, who for the subject, and how for the process. Okay, students, I hope you have understand all the words properly, and I have tried my best. Now it's your turn. Please, staying at your home, you have to practice all the words, and you have to practice questioning and answering. You have to ask questions to your parents or your brothers and sisters, and then you have to answer the questions. Okay? Keep practicing at your home. Good luck for everyone. Thank you. That's all. আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের পদার্থ ও শক্তি বিষয়ে আলোচনা করব। এখন আমি তোমাদের একটি ছবি দেখাচ্ছি। এই ছবিতে তোমরা কি দেখছো তা একটু চিন্তা করো। প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখেছি যে একটি ফ্রিজ বন্ধ রাখা হয়েছে, তার তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, লাল তীর চিহ্ন দিয়ে, তাই নয় কি? এবার আমরা দ্বিতীয় ছবিতে যাই। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, সূর্যের আলো আসছে। তার মানে কি? আমরা দিনের বেলা লাইট না জ্বালিয়ে রেখে, বৈদ্যুতিক বাতি না জ্বালিয়ে আমরা কি করব? সূর্যের আলো দিয়ে ঘর আলোকিত করব। তাহলে কি হবে? আমাদের বিদ্যুৎ শক্তির অপচয় রোধ হবে, অর্থাৎ আমরা শক্তি সংরক্ষণ করতে পারবো। আজকে আমরা এই ছবির মাধ্যমে কি জানতে পারলাম, কি বুঝতে পারছি বলো তো? আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব? আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। এর মধ্যে অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ। আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার, শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ। ব্যবহার এবং সংরক্ষণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমাদের পাঠ্য বিষয় হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ। তো এখন এই যে সংরক্ষণ শব্দটা শুনে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি? পূর্ব পাঠে তোমরা জেনেছো শক্তি কি, পদার্থ কি। শক্তি হচ্ছে কোনো কাজ করার ক্ষমতা, অর্থাৎ যারা একটু ইংরেজিতে বলতে গেলে আমরা কি বলি? অ্যাবিলিটি টু ডু এনি ওয়ার্ক। আমরা সব কাজে শক্তি ব্যবহার করি। আর তোমরা জেনেছো যে পদার্থ হচ্ছে যার আয়তন আছে, ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের পাঠ হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ। তাহলে এবার আমরা বুঝতে পারি যে শক্তিগুলো কি কি শক্তি আমরা ব্যবহার করি। আমরা অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করি, আবার নবায়নযোগ্য শক্তিও ব্যবহার করি। অনবায়নযোগ্য শক্তিগুলো কি? যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, যেগুলো আমরা একবার ব্যবহার করলে পুনরায় তা ফিরে পাই না। বারবার ব্যবহার করার ফলে শক্তিগুলো শেষ হয়ে যায়।
নিঃশেষ হয়ে যায় এই কারণে যে ধরো প্রাকৃতিক গ্যাস, ধরো তেল, খনিজ কয়লা, এগুলো আমরা প্রাকৃতিক গ্যাস কি কি কাজে ব্যবহার করি? আমরা রান্নার কাজে ব্যবহার করি, আমরা গাড়ি চালানোর কাজে ব্যবহার করি, আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। আবার আমরা জ্বালানি হিসেবে খনিজ তেল ব্যবহার করি। আমরা দৈনন্দিন কাজে যেমন এই অনবায়নযোগ্য শক্তিগুলো ব্যবহার করে থাকি, তেমনি বাণিজ্যিক ভাবেও এগুলো ব্যবহার করি। যেমন প্রাকৃতিক গ্যাস আমরা শুধুমাত্র রান্নার কাজে নয়, আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গাড়ি চালানোর কাজে ব্যবহার করে থাকি। প্রাকৃতিক কয়লা, যেটা খনিজ কয়লা বলি, সেই কয়লাটা আমরা ইট ভাটায় ইট পোড়াতে ব্যবহার করি। প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল, এগুলো আমরা বিভিন্ন বাণিজ্যিক ভাবে তো ব্যবহার করি, এটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে জেনেছো, তাই না? এখন তোমরা কি একবার চিন্তা করতে পারো যে এই যে আমরা প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল এগুলো ব্যবহার করি, এগুলো কি থাকছে না দিন দিন শেষ হয়ে যাচ্ছে? নিশ্চয়ই শেষ হয়ে যাচ্ছে, কারণ এগুলোকে আবার আমরা কোনোভাবে নতুন করে তৈরি করতে পারি না। এগুলো প্রকৃতি থেকে পাই, আবার শেষ হয়ে যায়, ব্যবহারের ফলে শেষ হয়ে যায়। তাই তোমরা বড় ক্লাসে গেলে বা পরের অধ্যায়ে নিশ্চয়ই জানতে পারবে যে যেই শক্তিগুলো বারবার ব্যবহারের ফলে শেষ হয়ে যায় এবং পুনরায় তৈরি করা যায় না বা পুনরায় ফিরে পাওয়া যায় না, সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আমি একটু বোর্ডে লিখে দিই, হ্যাঁ, তোমরা একটু শব্দটা লিখে নাও। অনবায়নযোগ্য শক্তি। তোমরা শব্দটা নিশ্চয়ই শুনেছো যে যে শক্তিগুলো, যে প্রাকৃতিক সম্পদগুলো আমরা ব্যবহার করার ফলে শেষ হয়ে যায়, সেটা আর নতুন ভাবে তৈরি করা যায় না বা ফিরে পাওয়া যায় না, সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তিগুলো আমি আবার বলছি, যেই শক্তিগুলো ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় বা শেষ হয়ে যায়, তা পুনরায় ফিরে পাওয়া যায় না বা পুনরায় তৈরি করা যায় না, সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এই শব্দগুলোর সাথে তোমরা আরো পরে পরিচিত হবে, তো বিষয়ের সাথে আমি তোমাদের একটু জানিয়ে রাখলাম। এতক্ষণ তোমরা তো জেনে গেছো যে অনবায়নযোগ্য শক্তি কি, নিশ্চয়ই খাতায় লিখেছো। এখন তোমাদের মনে কি প্রশ্ন আসছে যে অনবায়নযোগ্য শক্তি আমরা জেনেছি, নবায়নযোগ্য শক্তি কি সেটা জানার আগ্রহ হয়েছে? আমার মনে হয় তোমাদের সবারই জানতে ইচ্ছে করছে যে নবায়নযোগ্য শক্তি কি। তাহলে আমি শব্দটা একটু লিখছি, অনবায়নযোগ্য শক্তি আর নবায়নযোগ্য শক্তি। তাহলে নবায়নযোগ্য শক্তিটা তাহলে হবে কি? অনবায়নযোগ্য শক্তির বিপরীত। কারণ যেই শক্তিগুলো আমরা বারবার ব্যবহার করার পরেও শেষ হয় না বা ফুরিয়ে গেলেও আমরা সেটাকে আবার পুনরায় উৎপাদন করতে পারি বা রিসাইকেল করতে পারি, সেটাই হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তাহলে তোমরা কি বলতে পারবে যে নবায়নযোগ্য শক্তিগুলো কি কি? খাতায় লিখে ফেলো, সেটা কি কি? সেগুলো হচ্ছে সূর্যের আলো, বায়ু, এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো আমরা নবায়নযোগ্য শক্তি হিসেবে ব্যবহার করতে পারি। তো সূর্যের আলো কিভাবে নবায়নযোগ্য শক্তি হয়? কারণ এই সূর্যের আলোকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি, তাই না? দেখো, ওই যে আমরা একটা ছবিতে প্রথমে দেখেছিলাম যে সূর্যের আলো ঘরে আসতে বলেছি। কেন? কারণ সূর্যের আলো দিয়ে ঘর আলোকিত হবে। এখানে সূর্যের আলো আমরা যত বেশি ব্যবহার করি, তাতে কিন্তু সূর্যের আলো শেষ হয়ে যাবে না। আবার এটা সূর্যের আলোকে ব্যবহার করে আমরা কি করতে পারি? সৌর প্যানেল তৈরি করতে পারি, যেগুলো তোমরা এই অধ্যায়ের পূর্ব পাঠে তোমরা দেখেছো। তোমরা বইয়ের পূর্বের পৃষ্ঠাগুলো খুললেও দেখবে যে সেখানে সেটা রয়েছে। আবার আমরা বায়ুকে শক্তি হিসেবে পুনরায় ব্যবহার করতে পারি, বায়ুকে বারবার ব্যবহার করতে পারি, উইন্ড মিল তৈরি করে আমরা বায়ুকে ব্যবহার করতে পারি। তো সেই বায়ুটাও হচ্ছে আমাদের একটা নবায়নযোগ্য শক্তি। তাহলে আজকে আমরা জানলাম
যে শক্তি আমরা নানাভাবে ব্যবহার করি, এগুলোর মধ্যে কোনো কোনো শক্তি শেষ হয়ে যায়, পুনরায় পাওয়া যায় না, আবার কোনো কোনো শক্তি বারবার ব্যবহার করার পরেও পুনরায় উৎপাদন করা যায়। তো এখন আমার প্রশ্ন হলো, যেই শক্তিগুলো আমরা পুনরায় উৎপাদন করতে পারি সেই শক্তিগুলো তো আমরা করতেই পারবো, কিন্তু যেই শক্তিগুলো আমাদের শেষ হয়ে যায়, সেগুলো যদি শেষ হয়ে যায় তাহলে তো আমাদের সবকিছুই শেষ হয়ে যাবে। তাহলে তো কি করতে হবে, সেই শক্তিগুলোকে আমাদের প্রিজার্ভ করতে হবে, অর্থাৎ সংরক্ষণ করতে হবে। এগুলোর যথাযোগ্য ব্যবহার করার মাধ্যমে আমরা এই শক্তিকে সংরক্ষণ করতে পারব। এবার তোমরা একটু তোমাদের বিজ্ঞান বইয়ের 37 নাম্বার পৃষ্ঠা খোলো। সেখানে দেখবে কি লেখা আছে যে শক্তি সংরক্ষণ কেন জরুরি, অর্থাৎ আমরা কেন শক্তি সংরক্ষণ করব। এতক্ষণ আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়টা এখন আমরা দেখি যে আমাদের পাঠ্য বইয়ে কি লিখেছে। আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের উপরই আমরা বেশি নির্ভরশীল। এ সকল শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হলে তা আর সহজে তৈরি হয় না। তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে। শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর। শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি। তাই কি করতে হবে, আমাদের প্রাকৃতিক শক্তিকে বেশি ব্যবহার করতে হবে। অর্থাৎ কোন শক্তিগুলো আমরা বেশি ব্যবহার করব, যেই শক্তিগুলো আমরা পুনরায় উৎপাদন করতে পারি, নবায়ন করতে পারি। তো আমাদের এই পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের কি করণীয়, শক্তির অপচয় রোধ করতে হবে। তো এখন আমরা শ্রেণীকক্ষে, বাড়িতে, রাস্তাঘাটে নানাভাবে শক্তি অপচয় করতে পারি, আবার সদিচ্ছা থাকলে আমি এই শক্তির অপচয় রোধও করতে পারি বা কমাতে পারি। এখন আমরা দেখব কিভাবে শক্তি সংরক্ষণ করা যায়। অর্থাৎ আমাদের বাড়িতে, আমাদের বিদ্যালয়ে, আমাদের চলার পথে, আমাদের দেশের যে কোনো স্থানে থেকেই আমি আমার শক্তিকে সংরক্ষণ করতে পারি। তাই বন্ধুরা এবার একটু বোর্ডের দিকে দেখো যে এখানে আমরা আছে কিভাবে শক্তি সংরক্ষণ করব। শক্তি সংরক্ষণের কিছু উপায় এখানে দেওয়া আছে। সেগুলো হচ্ছে ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখা, প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা, বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগানো। গাছ লাগানো কিন্তু একটা অত্যন্ত জরুরি বিষয়। অর্থাৎ এটা আমরা সবাই সবার জায়গা থেকে করতে পারি। তোমার বাড়িতে একটু বেলকনি আছে বা তোমার বাড়িতে ছাদ আছে, তোমার বাড়িতে যদি একটু বাড়ির সামনে যদি একটু জায়গা থাকে তাহলে সেখানে তুমি কি করতে পারো, একটু গাছ লাগাতে পারো। তাহলে কি হবে, পরিবেশটা ঠান্ডা থাকবে, একটু শীতল থাকবে, তুমি ছায়া পেতে পারো, তাহলে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকবে। বাতি না জ্বালিয়ে পর্দায় সরিয়ে দিনের আলো ব্যবহার করা। দিনের আলো আমরা ব্যবহার করতে পারি, অকারণে লাইট আমরা জ্বালিয়ে রাখবো না। তারপরে গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। অর্থাৎ সাইকেলে কোনো কালো ধোঁয়া নেই, সাইকেলে কোনো প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় না, সাইকেলে কোনো খনিজ তেল ব্যবহার করা হয় না। ফলে কি হয়, সাইকেল দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় স্থানে যাতায়াত করতে পারি। যাওয়া আসা করার ক্ষেত্রে কি হয়, আমাদের শক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ শক্তির অপচয় হয় না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আজকের পাঠ থেকে আমি তোমাদেরকে ছোট্ট দুটি বাড়ির কাজ দিচ্ছি, যেটা তুমি তোমার বিজ্ঞান খাতায় লিখে রাখবে এবং যখন স্কুল খুলবে তখন তুমি তোমার বিষয় শিক্ষককে দেখাবে। যদি তোমার কোনো জানার কিছু থাকে বা তোমার কোনো বিষয়ে আরেকটু জানতে আগ্রহ থাকে তাহলে নিশ্চয়ই তোমার শিক্ষক তোমাকে সেই বিষয়ে সমাধান দিবেন। কিভাবে আমরা বাড়িতে শক্তি সংরক্ষণ করতে পারি, 5টি বাক্যে লিখো। তুমি কিভাবে বিদ্যালয়ের শক্তি সংরক্ষণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে পড়বে
বাড়ির কাজগুলো ভালো মতো করবে, যখন বিদ্যালয় খুলবে তখন শিক্ষককে তা দেখাবে। আর তোমরা ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।